শুভ সন্ধ্যা দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুটিতে। দর্শক, শুরুতেই একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। একটা জাতির মেরুদণ্ড কি? একটা জাতির মেরুদণ্ড শিক্ষা। সেই শিক্ষা একটা জাতিকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। আবার সেই শিক্ষা ব্যবস্থায় যদি ঘাটতি থাকে তাহলে সেই জাতি সামনে এগোতে পারে না। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ সিরাতুল সাইম, সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তিনি একাধারে শিক্ষক, লেখক ও বিশ্লেষক। সিরাতুল সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং একুশে টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই। আমি সরাসরি প্রশ্নে যেতে যাচ্ছি। ওকে। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম আছে বা আমাদের শিক্ষা ব্যবস্থার যে প্যাটার্নটা কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় ছিল যে জায়গায় আমরা আসলে অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম, বা ক্লাসরুমে আমাদের যে শিক্ষাটা হতো সেই শিক্ষাটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল। কিছু কিছু ক্ষেত্রে যারা আসলে কম ক্যাচ করতে পারতো, যে সকল স্টুডেন্টরা, তাদের জন্য আপনার হচ্ছে কোচিংয়ের ব্যবস্থা থাকতো কিংবা প্রাইভেট টিউটরের ব্যবস্থা থাকতো, যেটাকে আমি আসলে নেগেটিভ হিসেবে দেখছি না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্লাসরুমের শিক্ষাটা বা শিক্ষার মানটা আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং পাশাপাশি এই কোচিংটা আপনার হচ্ছে কোচিং ব্যবসা হয়ে গিয়েছে। সো এই জিনিসটার ডাইনামিক বা চেঞ্জেস, নেগেটিভ সব বিষয়টা যদি আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? আচ্ছা, এখানে প্রথম কথা হলো যে হ্যাঁ, এখন একটা টার্ম এসেছে যে কোচিং বাণিজ্য। তো এই জিনিসটাকে আমি আসলে বাণিজ্য বলতে চাই না অ্যাজ এ টিচার হিসেবে। এটার কারণটা হলো কোচিং বাণিজ্য ওয়ার্ডটা কিন্তু এটা একক কোনো ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের দায় না। এই জিনিসটার সাথে অনেকগুলো কো ফ্যাক্টর আছে। যেমন আমরা যদি চিন্তা করি, এখানে শিক্ষক, একইভাবে এখানে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থা, এই সম্মিলিত আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে দেখেন, কোচিং বাণিজ্য যে ব্যাপারটা, যে আমরা যদি একটা স্টুডেন্ট, যদি আমি এইভাবে চিন্তা করি যে একটা স্টুডেন্ট কিন্তু একই একটা জিনিস ক্লাসে সে হয়তো একবারে বোঝা যায়, আবার অপেক্ষাকৃত তার চেয়ে একটা দুর্বল স্টুডেন্ট সে কিন্তু সেই জিনিসটা দুইবারে বোঝে বা তিনবারে বোঝে। এখন কথা হলো যে ক্লাসরুমে হয়তো একবারের বেশি দ্বিতীয়বার বলার সুযোগ নাই বা তৃতীয়বার বলার সুযোগ নাই। সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা হয়তো সহায়ক হিসেবে সে কোচিংয়ে আসতেছে। এখন সমস্যাটা হয়ে গেল এই জায়গায় যে প্রতিটা সেক্টরে আমাদের কিছু দুষ্টু চক্র থাকে, এটা প্রত্যেকটা সেক্টরে। এখন সমস্যাটা এই জায়গায় হয় যে যে স্টুডেন্টটা সমস্যায় পড়তেছে, তার যদি প্রয়োজন হয় তাহলে সে কিন্তু নিজে খুঁজে নিবে যে আমার এই জায়গাটায় যাওয়া দরকার যে আমাকে ভালো করার জন্য। এখন জিনিসটা যখন বাধ্য করা হয় তখন কিন্তু জিনিসটা বাণিজ্যের রূপ নেয়। এখন আমার কথা হলো যে এই যে আমার মাথা ব্যথা হয়েছে, এখন আমি মাথাটাই কেটে ফেলবো, ব্যাপারটা কিন্তু এটা না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তো হচ্ছে মাথা কাটার মতোই অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কথা আমরা অনেক শুনতে পাই, কিন্তু সত্যি কথা বলতে যে সেটা বাস্তবায়ন করাটা কতটুকু মানে পারা যাবে, এটাও কিন্তু একটা ব্যাপার। তো এই জায়গাটায় আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রতিটা জায়গায় যদি একটা নীতির ভিতরে, একটা শৃঙ্খলার ভিতরে যদি নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় যে কোচিং বাণিজ্য টার্ম এটা আর থাকবে না। আর এখানে হ্যাঁ, আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি এখানে টিচার বা যে কোনো প্রতিষ্ঠান আমি তারও একটু সমালোচনা করব যে এখানে অনেকে করছে কি, এটাকে মার্কেটিং পর্যায়ে নিয়ে গেছে। মার্কেটিং হচ্ছে শিল্প পর্যায়ে। যেমন আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে যুক্ত ছিলাম, মানে আমি নিজে ভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্ট কোচিংয়ে আমি পড়িয়েছি অনেক বছর, দীর্ঘদিন পড়িয়েছি। তো এখন এখানে সবচেয়ে বড় একটা সমস্যা দেখি আমি, সেটা হলো যে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়। সাপোজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়, বা মেডিকেলে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়, বা বুয়েটে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়। এখন সমস্যাটা হলো একটা স্টুডেন্ট কিন্তু একই সাথে 8টা-10টা কোচিংয়ে থাকতে পারে না। কিন্তু 8টা-10টা কোচিং এর হচ্ছে মিষ্টিওয়ালা ছবি কিন্তু আমরা চোখে দেখি। এখন কিন্তু এখানে আমি আশা করি বুঝাইতে পারছি যে এখানে সমস্যাটা এই জায়গায়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতে পারি যে এটা কোচিং বাণিজ্য। বাট আমাদের বুয়েটের একজন টিচার ছিলেন, মানে কায়কোবাদ স্যার, সম্ভবত উনি এখন বুয়েটে নেই, এখন মেবি উনি ব্র্যাকে চলে গেছে যদি আমি ভুল না করে থাকি। উনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা মেডিকেল, এখানকার যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী যারা আছে, যারা স্কুল শ্রেণীতে বা কলেজ শাখায়, তারা যদি এই বড় ভাই বা আপুদের কাছে পড়ে, একটু হলেও তারা বেশি শিখতে পারে। আর আরেকটা কথা হলো যে ভাইয়া, আমি একটু ক্লিয়ার, আমাকে যদি একটু সময় দেন আমি ক্লিয়ার করি। সেটা হলো যে সাপোজ আমি একটা স্কুলের টিচার, এখন ওই ক্লাসে 50-60 জন ছেলে মেয়ে আছে, এখন 40 জন আমার পড়া বোঝে, বাকি 20 জন আমার পড়া বোঝে না, বুঝতে পারছেন। এই 20 জনকে আপনি কেন বাধ্য করবেন আমার ক্লাস করার জন্য?
এখন আমি যেহেতু অ্যাজ এ স্কুলের একজন টিচার, এখন আমাকে তো আপনি বাদ দিতে পারতেছেন না, সেটা তো সিস্টেম না, এটা হয়ও না কখনো। কারণ একটা টিচার কখনো 100% স্টুডেন্টকে সে স্যাটিসফাই করতে পারবে না। সেক্ষেত্রে কি সেক্ষেত্রে সে যদি এখন অন্য কোনো টিচারের হেল্প নিয়ে যদি সে তার পড়াটাতে এগিয়ে যায়, দ্যাটস গুড, ইন এ সেন্স দ্যাটস গুড। কিছু না। কিন্তু প্রশ্নটা যে জায়গায় দাঁড়াচ্ছে যে আমাদের শিক্ষক যারা আছেন অবশ্যই ওনারা অসম্ভব গুণী, কিন্তু প্রত্যেকের বোঝানোর প্যাটার্নটা ডিফারেন্ট। কেউ হয়তো অনেক ভালো বুঝতে পারছেন, কিন্তু এটা যখন হচ্ছে ইলাস্ট্রেট করতে যাচ্ছে তখন সেটা আসছে না। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয় যে একজন শিক্ষকদেরও আসলে হচ্ছে ওই ট্রেনিংটা হওয়া উচিত। আমরা বিভিন্ন জায়গায় যেরকম টিউটি দেখতে পাই, ট্রেনিং অফ ট্রেনার্স, বা একজন শিক্ষকের আসলে এরকম ট্রেন আপ হওয়া উচিত। পাশাপাশি মানে এই জিনিসটা খুব করে আমরা বেশি শুনতে পাই যে একজন শিক্ষক আসলে বাধ্য করতেছে, একজন ক্লাস শিক্ষক উনি আসলে বাধ্য করছে যে আমার কোচিং সেন্টারে বা আমার হচ্ছে টিউশন সেন্টারে আসতে হবে, করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের নিউজও কিন্তু আমরা বিগত সময়ে দেখে এসেছি যে ওই শিক্ষক পরীক্ষার আগে তার স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য করতেছে, যেটাকে আমরা বলি সাজেশন। সো ইন দ্য নেম অফ সাজেশন স্টুডেন্ট আর গেটিং দ্য অ্যাকচুয়াল এক্সাম সেট না। তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আসলে সরকার যদি আমরা বলতে চাই, অভিভাবকদের যদি কথা বলতে চাই, কোন কোন দিকগুলো আসলে নজর দেওয়া উচিত? একজন অভিভাবক খুব স্বভাবতই চাইবেন যে তার সন্তান ফার্স্ট হোক, সেকেন্ড হোক বা থার্ড হোক, হ্যাঁ। তো এই যে টোটাল সিনারিওটা আছে, এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের কাছে। যে বিষয়টা নিয়ে আমাদের কথা হচ্ছিল, আসলে আমাদের শিক্ষায় আসলে কি কি পরিবর্তন করা উচিত, আমাদের অভিভাবক এবং শিক্ষকদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং পাশাপাশি আরও দুটো জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি। এক হচ্ছে আমরা প্রায় সময় এই জিনিসটা শুনতে পাচ্ছি যে আমাদের কারিকুলাম চেঞ্জ হবে। সেই কারিকুলাম চেঞ্জ করতে হলে মৌলিক কোন কোন পরিবর্তনগুলো আনা যায় এবং কারিগরি শিক্ষার উপর আসলে কতটুকু জোর দেয় বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেন আপনি আসলে প্রশ্ন অনেকগুলো করেছেন একটার ভিতরে। তো আমি যদি পার্ট বাই পার্টে যাই, তাহলে এখানে মেইন একটা ব্যাপার যেটা সত্যিকার অর্থে আমাদের সবার আগে নীতি নৈতিকতা জিনিসটা আসলে ঠিক করতে হবে। মানে আপনাকে আগে ফিল করতে হবে যে আমি একজন টিচার। তো একটা টিচারের আসলে নীতি নৈতিকতা কী কী থাকা উচিত, এই জিনিসটা কিন্তু আসলে মানে একটা শিকলের মধ্যে বেঁধে কিন্তু আসলে তাকে চেঞ্জ করা সম্ভব না। আর একইভাবে গার্ডিয়ানদেরও কিছু ব্যাপার আছে, সেটা হলো যে মানে আমার স্টুডেন্টকে, মানে আমার ছেলে মেয়েকে 100-তে 100ই পেতে হবে। মানে এখানে আমি একটা জিনিস যেটা জোর দিতে চাই, সেটা হলো যে আমাদের মানে যখন সৃজনশীল পদ্ধতি, এটা আসলে আমরা ভালোর জন্যই নিয়ে এসেছিলাম। আমি অবশ্যই পদ্ধতিকে এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সমস্যা হলো যে সৃজনশীল পদ্ধতিতে যখন একটা স্টুডেন্ট অ্যান্সার করে, তখন সে মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তা লিখে ফেলে, কারণ যেহেতু এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো এই জায়গাটাই যেটা সবচেয়ে বড় একটা যেটা আমাদের ফল করছে, সেটা হলো যে স্টুডেন্ট এখন বই পড়ে না, সবাই যেটা হয়ে যায়। আর আরেকটা যেটা আমরা করোনার পরে যেটা আমাদের একটা ইফেক্ট পড়ছে, সেটা হলো যে অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, অনলাইন শিক্ষা ব্যবস্থায় একটা সমস্যা হয়েছে। স্টুডেন্টরা সবসময় কিন্তু চিন্তা করে যে আমি একটু কিভাবে ফাঁকি দিয়ে রেজাল্টটা ভালো করবো। এটা কিন্তু যখন আপনি স্টুডেন্ট ছিলেন বা আমি ছিলাম, আমরাও হয়তো এরকম চিন্তা করছি, কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছে যে আমি যদি টেক্সট বুকটা না পড়ি, তাহলে আসলে আমি প্রপার জিনিসটা বুঝতে পারতেছি না, যার কারণে আমরা পিছিয়ে পড়তেছি, কানেক্ট করা যাচ্ছে না। আর আমি শিক্ষকদের একটা ব্যাপারে বলবো, সেটা হলো যে চটকদার বিজ্ঞাপন, মানে এটা কিন্তু শিক্ষা। এই ব্যাপারটা আমি আসলে আপনাদের একুশে টেলিভিশনের মাধ্যমে এটা আমি সারা দেশেই বলতে চাই। এটা হয়তো অনেকে আমাকে নেগেটিভভাবে নেবেন, বাট আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো যে আপনারা বেসিক্যালি যারা শিক্ষার সাথে জড়িত আছেন, তারা প্লিজ মানে চটকদার বিজ্ঞাপন, মানে শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞাপন, এই জিনিসটা ইউজ করবেন। মানে এই জিনিসটা খুবই খারাপ, যার কারণে ছবি সহ কোনো বোর্ড আমরা আসলে দেখতে শুনতে হয় যে কোচিং বাণিজ্য। এক্স্যাক্টলি, এটা অনলাইনে আছে। বিশেষ করে যেমন আমাদের কিছু কিছু শিক্ষকরা আছেন এরকম বলে, যেমন আমাদের সামনে এসএসসি পরীক্ষায় যে 21 তারিখ থেকে, এরপরই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো এখন যে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে বা যারা স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো টিচার অনলাইনে কোর্স নিয়ে আসতেছে যে 1 ঘন্টায় তোমার 1 বছরের পড়া শেষ। এই জিনিসটা আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ এই ব্যাপারগুলো দিয়ে স্টুডেন্টদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না। এটা আমি সবাইকে মানে রিকোয়েস্ট করতেছি। আর আপনার যে আরেকটা কোশ্চেন, কারিকুলামের চেঞ্জের, আচ্ছা, এখানে আমি একটা জিনিস যেটা অ্যাড করতে চাই, সেটা হলো যে এখানে এক এক সময় হয়তো এক এক গভর্নমেন্ট আসে, আমি সেই দিকে না যাচ্ছি, শিক্ষার মধ্যেই থাকি, মানে গভর্নমেন্ট আলোচনায় আমি না যাচ্ছি, এখন যাচ্ছি না আর কি। তা আমি যেটা মনে করি যে আমরা যে এখন যে কারিকুলামটা আছে, যে সায়েন্স, আর্টস এবং কি কমার্স, আমি মনে করি যে এই 3টা জিনিস থাকবে। এই 3টা জিনিসের সাথে
যুগোপযোগী কোনো সাবজেক্ট অ্যাড করে, যেমন এখানে একটু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতে পারি। উনি যেমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্টুডেন্টকে, আমাদের তো বাংলা সাবজেক্ট আছে, ইংরেজি সাবজেক্ট আছে, এর পাশাপাশি কিন্তু মানে বাধ্যতামূলক কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার উপরে জোর দিচ্ছেন। তো এখন দেখেন আমরা সারা বাংলাদেশে আমরা যত স্টুডেন্ট আছি, সাপোজ কোনো বছর এসএসসি পরীক্ষায় 20 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে বা 22 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এটা কিন্তু প্রতি বছরে হচ্ছে এই জিনিসটা। তো এই 20 লাখ 22 লাখ বা 25 লাখ বা 16 লাখ যেটাই বলি, এই সব স্টুডেন্ট কিন্তু আমাদের মানে সবাই বিজ্ঞানী হবে না, সবাই বিসিএস ক্যাডার হবে না, হওয়া উচিত না, এটা তো সম্ভব না। প্রতিটা জায়গায় তো সেক্টর আছে, এক একজন এক এক সেক্টরে যাবে। তো আমরা চিন্তা করি যে যারা এই যে আমাদের অনেক একটা জনশক্তি আমাদের তো বিদেশে যায়, তো আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা ফর এক্সাম্পল আমি সেটা চায়না ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমাদের মধ্যপ্রাচ্যে অনেক লোকজন যায়, তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি তারা শিখতে পারে তাহলে আমার মনে হয় যে তাদেরকে আমরা দক্ষ জনশক্তি হিসেবে তারা বিদেশে ভূমিকা রাখতে পারে। ইমপ্লিমেন্টেড হয় এটা খুব ভালো হবে। বহির্বিশ্বে কিন্তু হচ্ছে আপনার যে জিনিসটা হয় কারিকুলামের মধ্যে কিন্তু এটা থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। আসলে আপনার সাথে আমি নিজেও এই জিনিসটা অ্যাগ্রি করছি যে আমাদের শিক্ষাটা আসলে মানবিক হোক। আমরা আসলে শিক্ষাটা শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য না হোক, মানবিক হোক, ইন্টারঅ্যাক্টিভ হোক। আমরা কোচিং বাণিজ্য নিয়ে কথা বললাম এবং সেটার একটা সমাধানের পথ খুঁজে পেলাম। এখন যদি আমি আপনার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই, আপনি একজন শিক্ষক, গবেষক এবং পাশাপাশি আপনি একজন রাজনীতি করছেন। সো রাজনীতির পথে কি কি চেঞ্জ এখন দেখতে পাচ্ছেন? কোন কোন জিনিসগুলো আপনাকে এখনো ভাবায়? এবং আপনার কাছে যদি এমন কখনো হয় যে আপনার কাছে ওই পাওয়ারটা এসছে বা আপনি একজন পার্লামেন্টের একজন মেম্বার হলেন, সো হোয়াট ইউ ওয়ান্ট টু চেঞ্জ? যে জিনিসটা চেঞ্জ হলে বাংলাদেশের রাজনীতি প্যাটার্নটা চেঞ্জ হইতো, আর একটু মানে সংযুতপূর্ণ হইতো। ব্যাপারটা এমন হতো না যে হচ্ছে জাস্ট ক্ষমতায় কেউ বসলো, সাথে সাথেই হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার, আমরা আন্দোলন করা শুরু করে দিলাম। হ্যাঁ, মানে রাজনীতি টোটাল জিনিসটা আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি। তার আগে একটু আপনার ব্যাপারে একটা আমি কমেন্টস দিই, সেটা হচ্ছে আপনি কিন্তু মানে প্রশ্ন করায় বেশ পারদর্শী। মানে একটা প্রশ্ন করতে যেয়ে কিন্তু একসাথে মানে 10-12টা কোশ্চেন করে ফেলেন। আমার হাতে যদি সময় একটু বেশি থাকতো তাহলে আমি হচ্ছে অনেক করতাম, বাট ইয়েস আই নো। তাহলে ফার্স্ট যেটা সেটা হলো যে দেখেন রাজনীতি, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হলো যে শুরুতে যেমন আমার রাজনীতির যেটা হিস্ট্রি সেটা হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম ভর্তি হয়েছিলাম কার্জন হলে, মানে ফর্ম পূরণ করেছিলাম, মানে ভর্তি হওয়ার ফর্ম, আমি সেই দিনই আসলে ছাত্র দলের মিছিলে চলে গেছিলাম। আমি জানি না আমি বুঝে গেছি নাকি না বুঝে গেছি, তবে আমি চলে গেছিলাম। তো সেখান থেকে আমার রাজনৈতিক জীবন শুরু, সেই ফার্স্ট ইয়ার মানে ক্লাস শুরু হওয়ার আগ থেকে। তো সেখান থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই পর্যন্ত। এর ভিতরে আমার 2022 সালে খুব একটা খারাপ যেটা সেটা হলো যে আমি 2022 সালে তখন বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল আমাদের। তো তখন আমি মাঝে রাজশাহীতে দায়িত্বে ছিলাম, ওইখান থেকে আমি আসলে ঢাকায় আসি। ঢাকায় আসার সেটা ছিল 7ই ডিসেম্বর 2022, এসে আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে দীর্ঘ 3 মাসের। তো এটাতে আমার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। এক্স্যাক্টলি সেটা হলো যে আমি 2টা স্বনামধন্য মানে অ্যাডমিশন টেস্ট কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম, আমার নিজস্ব লেখা বই ছিল, বাট এগুলো প্রত্যেকটা জায়গা থেকে। আমি একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম টিচার ছিলাম, প্লাস একটা কলেজে আমি পার্ট টাইম টিচার ছিলাম। এই সবগুলো জিনিস কিন্তু আমি অ্যারেস্ট হওয়ার পরে সব কিছু আমার হাত থেকে চলে যায়। তো এটা ছিল আমার মানে অনেক কিছু হারানোর গল্প। আর এরপরের প্রশ্ন আপনি যেটা করেছেন যে এখন আপনি, তো 5 তারিখের পরে মানে 5ই আগস্ট আমরা যেটা বলি, এটার পরে আমার রাজনীতিতে যেটা আশা ছিল যে আমাদের রাজনীতিতে নোংরামি জিনিসটা বাদ হয়ে যাবে, যেটাকে আমরা নোংরামি ওয়ার্ড যেটা বলি আর কি। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাক স্বাধীনতার নামে এই নোংরামি ওয়ার্ডটা আরও বেশি বেড়ে গেছে। আমাকে এটা সবচেয়ে বেশি ভাবায় এবং সবচেয়ে বেশি কষ্ট দেয় যে আপনি যে কোনো দলের সাপোর্ট হতে পারেন যদি সেই দলটা নিষিদ্ধ দল না হয়ে থাকে, বাট যেটার আপনার আছে সেখানে আপনি যে কোনো একটা দলের আপনি সাপোর্ট করতেই পারেন। আপনার সাথে আমার মতামত মিলতে নাই পারে, তাই বলে কি আপনি আমাকে মানে ব্যক্তিগত আক্রমণ করে, মানে আমি বলতে চাই না মানে ওয়ার্ডটা মানে গালিগালাজ করে, মানে এই জিনিসটা আমাকে প্রচন্ডভাবে ভাবায় যে আসলে আমরা তাহলে কোন পথে যাচ্ছি। এটা আমি নিজেই আসলে নিজেকে কোশ্চেন করি। যে জিনিসটা মানুষজন আসলে এখন বলে বট বাহিনী বা হোয়াটএভার উই আর সেইং। তো এই ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হলো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে আরও একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে।
দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। আমরা কথা বলছি সমসাময়িক শিক্ষা ব্যবস্থা এবং রাজনীতি নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন সিরাতুল সাইম, সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শিক্ষক, লেখক ও বিশ্লেষক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার রাজনৈতিক ক্যারিয়ার, আপনার প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলো নিয়ে কথা হচ্ছিল। আমি যে বিষয়টা আপনার কাছে শেষ জানতে চাইবো যে আপনি যদি সংসদে যেতেন বা কখনো যদি এই সুযোগটা হয় যে আপনি সংসদে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের চেঞ্জেস দেখতে চান? জনগণের জন্য আপনি কি করতে চান? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব মনে প্রাণে চাই। এখন যে জিনিসটা আসলে চাই, এটা আসলে আমার এককভাবে এটা কখনোই নির্ভর করে না, এটা একটা সম্মিলিতভাবে প্রয়াস। তো এখানে আমি সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এখন সবার জন্য নিরাপদ বাংলাদেশটা কেমন? যেমন আমি যদি এখানে একটু আমাদেরকে যদি মেয়েদের কথা বলি, যেমন এখনও আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে যে রাত 10টায় বা রাত 11টার পরে যে কোনো একটা মেয়ে যদি বাইরে যেতে চায়, সেই জিনিসটা হয়তো পরিবার থেকে অ্যালাউ করে না, যে কোনো একটা কিছু খারাপ হতে পারে। এই যে ভীতিকর অবস্থাটা, আমি এইখান থেকে আমাদের দেশকে মানে মুক্ত করতে চাই। শুধুমাত্র এই জায়গায় ভীতিকর অবস্থা নাই, একটা মেয়ে আপনার ইভেন ফেসবুক, সোশ্যাল সাইটে তো তাকে তো কাটাছেঁড়া করা হচ্ছে, তাকে তো হ্যারাসমেন্ট করা হচ্ছে। ইয়েস, পাশাপাশি খুব একটা জিনিস, সেটা হলো যে আমি ধর্ষণের, আমি এই জিনিসটা নিয়ে অনেক আগেও লিখেছি বা সব জায়গায় আমি মানে সোশ্যাল অ্যাওয়ারনেস এটা আমি করার চেষ্টা করছি। সেটা হলো যে প্রকৃত অর্থে যেটা ধর্ষণ, এই প্রকৃত অর্থে আমি কথাটা এই জন্য বললাম যে সব জায়গাতেই ওই যে দুষ্টু একটা শ্রেণী আছে। তো প্রকৃত অর্থে আমি এই জন্য বোঝাচ্ছি যে সত্যিকার অর্থেই যেটা ধর্ষণ, যেটাকে আমরা বলি, এইটার খুব মানে ভয়ঙ্কর আমি একটা শাস্তি চাই। যেন আমি এরকম চাই যে আমি যদি পরপর 10 জন ধর্ষককে যদি আমি এরকম ভয়ঙ্কর শাস্তি দিতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো ধর্ষকের জন্ম। আমরা আসলে অনেক ব্রুটালিটি দেখে তো আসলে সময় পার করছি। সো সেই জায়গা থেকে মানে ভয়াবহ শাস্তি হওয়া উচিত, যাতে একজন ধর্ষকের বা পোটেনশিয়াল রেপিস্টের বুকে কাঁপন ধরে যায়। হ্যাঁ, আমি এই দিক থেকে মানে আমার একমাত্র বর্তমানে যেটা চাওয়া, আমি জানি না এটা হয়তো আফটার 5 ইয়ার্স বা আফটার 10 ইয়ার্স, তখন হয়তো আমার চিন্তা ভাবনা আবার চেঞ্জ আসতে পারে, যে তখন আবার বাংলাদেশে কোন সমস্যাটা হইতে পারে। কিন্তু আমি বর্তমান সময়ে যেটা দেখতেছি যে এই যে আমাদের যেটা সাইবার হ্যারাসমেন্ট, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এই জিনিসটা আমি বাংলাদেশে টোটালি আমি বন্ধ করতে চাই। এবং এটা সবার মানে ছেলে মেয়ে উভয়ই আসলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, উভয়ের ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বাট মেয়েরা একটু বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা একটু বেশি বলেছি আর কি। এক্স্যাক্টলি, মানে আমরা আসলে ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন মেয়ে যদি নিজের ইচ্ছায় গান করে, তার কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। কোনো মেয়ে যদি বৈশাখী শোভাযাত্রা যায়, সে জায়গায় তাকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য হবে না। আমরা যে জিনিসটা চাই, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে জায়গায় গিয়ে একজন বাবা কন্যা সন্তানের বাবা হতে ভয় পাবে না। এক্স্যাক্টলি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ। এক্স্যাক্টলি, সে থার্ড জেন্ডার হতে পারে, মানে সেও কিন্তু এই দেশের নাগরিক। অবশ্যই। আমরা যে এই যে বলি যে পাহাড়ি বা সমতল, যে এই টাইপের যে কথা বলি, আমার কথা হলো যে পাহাড়ে বাস করে সেইটা এরিয়াটা আমাদের বাংলাদেশের ভিতর কিনা। এক্স্যাক্টলি, তাহলে সবাই বাংলাদেশী, শতভাগ নাগরিক সুবিধা পায়। আমার একমাত্র চাওয়াটাই হলো যে বাংলাদেশে যে বাংলাদেশি, সে একদম উপর থেকে নিচ থেকে, আমরা যদি শ্রেণী বৈষম্য করি যে প্রথম শ্রেণীর নাগরিক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা যদি এটাও বলি যে সবাই প্রকৃত সুযোগ সুবিধাটা পাবে, এটা আমার সেই প্রত্যাশা, ফিউচার ড্রিম। এবং আমি আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবে। সিরাতুল সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করতে পারছি না। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একুশে টেলিভিশনকেও অনেক ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমরা আসলে সবসময় কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। আমরা চাই তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসুক। আমরা চাই একটা সুস্থ সুন্দর বাংলাদেশের গড়াটা শুরু হোক এখান থেকেই। আমরা চাই আমাদের যে পট পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ আর মবের কারণে মারা না যাক, কোনো নারী আসলে অনলাইনে হেনস্থার শিকার না হোক, কোনো বাবা ভয়ে রাত না কাটাক। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, কেউ কারো কষ্টের কারণ হবে না, ক্ষতির কারণ হবে না। আমরা প্রতি শনিবার রাত 8টায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অন এয়ার করি, আপনাদের মন্তব্য, আপনাদের যাচাই বাছাইয়ের উপর ভিত্তি করে। আপনি আমাদের সাথে যদি যুক্ত হতে চান, আমাদের সোশ্যাল সাইট কিংবা মেইল করতে পারেন। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে, অন্য কোনো নতুন গেস্টের সাথে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অন্যকে ভালো রাখবেন।